প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার ১৯। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইসরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুইজন দুই ইউনিভার্সিটিতে পড়ে, রাস্তাও আলাদা। নুসরাত রিক্সা দেখে ইশারা করলো। সচরাচর তাদের বাসার আশেপাশে রিক্সা পাওয়া যায় না। মামা, আখালিয়া যাবেন? ওই যাইমো, কত টাকা ভাড়া দিবেন? ১০০ টাকা দিলাই হব। না মামা, ৮০ টাকা দিব, যাবেন? আচ্ছা আয়ো। আর কি তা কইতাম। নুসরাত রিক্সায় উঠে বসলো। ইরহাম দৌড়ে এসে রিক্সায় উঠল। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু রিক্সায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিক্সায় বসে অপেক্ষা করছিলাম। বেঈমান, আমি যদি আরও ২ মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতি, তাই না? জানিস যখন, তাহলে জিজ্ঞেস করছিস কেন? ইরহাম রিক্সাওয়ালা মামার দিকে ভ্রুকুসকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মামা আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমাতানোর মায়ের দেখিয়া, যে সুন্দর করে তুমি তাইন মায়ের করায় আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিক্সা চালান মামা। আর তুই কত লেট করিস। কখনো তোকে রেখে আমি কলেজ বল, ভার্সিটি বল গিয়েছি? আমি তোর জন্য অপেক্ষা করতাম না? আসলে কি জানিস, এই আমি কারোর জন্য অপেক্ষা করি না, সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাঁধাটায় চুল ঝাড়া দিতে পারলাম না। ইরহাম নুসরাতের কাঁধে ঘুষি মারল। ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগলো। তোর থেকে বেশি জোর দিয়ে আমি ঘুষি মারতে পারি, দেখবি? না বোন, দেখব না, এখন দেখার ইচ্ছে নেই। অন্যদিকে ইসরাত ভার্সিটির বাসার উল্টো দিকে হয়, মেন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইস্যু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে সোনা এতদিন? সেদিন ওইদিকে গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম। তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম, আর আঘাত করেছে, খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণধোলাই দেওয়া উচিত। ও মাই গুডনেস, তুমি সোনা আমার নানু বাড়ি গিয়েছিলে? এই জন্য নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবে। ইসরাত ছেলেটার প্যাঁচালে বিরক্ত হলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারা ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার? আমার পিছনে লেগে আছো কেন? অনেক দিন ধরে তোমার এসব ফালতু কথা সহ্য করছি। ছেলেটা কাঁচুমাচু করে চোখ নিচের দিকে নামালো। ইসরাতের কথা উত্তর না দিয়ে চোখ এদিক সেদিক ঘোরাতে লাগলো। হাওয়ায় সব বেরিয়ে গেল। এতক্ষণ তো খুব বেশি শোনা করছিলে, তখন লজ্জা লাগলো না? এখন নিচের দিকে তাকিয়ে কেন? চোখ উপরে তোলো, আমার চোখের দিকে তাকাও। আর নাম কি তোমার? আরমান। ফুল নেম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার, বয়স কত তোমার? আমি যদি ভুল না হই ২১ বা ২২, তাই না? জি, ২১ বছর। আমার কত জানো? জি না, আমার ২৩+ বয়স। তোমার থেকে ২ বছরের বড়। বয়স দিয়ে কী হবে, আমি আপনাকে পছন্দ করি। ইসরাত ঠোঁট বাঁকে হালকা হাসলো। আরমান যা মুগ্ধ হয়ে দেখলো। এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান, রাইট? তোমার আমার প্রতি যেটা, সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসরাত, সত্যি ভালোবাসি। ইসরাত নয়, নিজের বড় বোনের বয়সে একটা মেয়েকে নাম ধরে রাখছো, সো ব্যাড। আর যেন এ বিষয়ে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দিই, পড়াশোনা করো, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে চলে আসবে তোমার কাছে, তোমাকে খুঁজে নিতে হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে যেন না দেখি, আর আমার পিছনে তা একেবারেই না, মনে থাকবে যেন। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করলো না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ইসরাত দৃষ্টির সীমানার বাহিরে যেতেই ছেলেটি পিছনে ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণহীন দেহ হেঁটে যাচ্ছে।
শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভ আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিল। সৌরভী ধমক মেরে বলল, তুই কি মেয়ে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখান থেকে চলে গেল। আমার কিছু বলার ছিল তোদের। বল। আসলে না বোন, তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। ফাতিন মেসেজ দিয়েছিল। সৌরভ আর নুসরাত চোখগুলো গুলগুল করে তাকিয়ে থাকলো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে সৌরভীর দিকে তাকালো। সেম কাণ্ড সৌরভী করলো। তারপর মুখ বিকৃতি করে বমি করার ভাব করলো। সাদিয়া এদের চাউনি আর ভাব ভঙ্গি দেখে বিরক্ত হলো। এভাবে তাকাবি না আমার দিকে। আর এরকম করছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবি দুটো। নুসরাত নাক মুখ বিকৃতি করে বলল, হ্যাঁ করে দিব বমি, তোর কোনো সমস্যা? আর শালা আবালটা কি বলেছে? নুসরাত, তুই ওকে আবাল বলতে পারিস না। সৌরভী দাঁতে দাঁত চেপে বলল, ও মা, ভালোবাসা উতলে পড়ছে। শালা খানটার সাথে যখন শোয়ার জন্য তোকে ধোকা দিল তখন ওই খাটার ছিল না এই আমিনা আর নুসরাত ছিলাম, আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না? বাবা গো কি দরদ। সৌরভী, গালাগালি করবি না ফাতিনকে, ও আমায় সত্যিকারের ভালোবাসে। নুসরাত থাপ্পড় মারলো সাদিয়ার পিঠে। বিরক্ত নিয়ে বলল, 100 বার গালাগালি করবো, কি করবি তুই? বালের ভালোবাসা, তোমার ভালোবাসার আমি গুষ্টি গিলাই। সৌরভী নুসরাতকে থামানোর চেষ্টা করে বলল, নুসরাত থাম, সব খুলে বল। সাদিয়া A to Z ম্যানেজ করলো কীভাবে শালা? গতকাল মেসেজ দিয়েছিল, আমি সিন করিনি তো। রাতের দিকে সিন করার সময় আপু এসে পেছনে ওর সাথে কথা বলছি। আপু রেগে মেগে আগুন। কেন ও এখন মেসেজ দেয়? আপুকে বললাম প্যাচ আপ করতে চাই। আপু বলল আমাকে ফোন দিতে বল, আমি ওর সাথে কথা বলবো। আপুকে কি বুঝেছে আমি জানি না। আপু বলছে ঠিক আছে, ভালো কিছু করতে পারলে সাদিয়ার সাথে সামনের কথা আগাবে, না হলে নেই। সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙালো। সাদিয়া কিছু না পরে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়া এই নিব্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো, কিন্তু ওদের বা কী করার আছে? যার লাইফ সে ডিসাইড করবে, সে কি করবে। এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কী করে দেখে নিয়েছিলি? এর মাথায় কোনো মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে ওটা পচে গিয়ে কবর হয়ে গিয়েছে। সাদিয়া রাগি চোখে তাকালো সৌরভীর দিকে। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল। শাওয়ারটা যখন ছেড়ে যাবে তখন তুমি বুঝবে মনো ভালোবাসা কারে কয়। শালা ভাদাইম্মা খাপ্পড়ের পড়ে গিয়েছস তুই। আবার খাবি ধোকা, তারপর কান্না করতে করতে আসবা তুমি, শাও আমাদের আছে। সাদিয়া ধীর গলায় বলল, এই সৌরভী, আস্তে গালিতে মানুষ শুনতে পাবে। সৌরভী গালি দিয়ে বলল, আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়, আমি গালি দিব? আমার মুখ কার বাপের কি? সাদিয়া বলল, সি কি অশ্লীল মেয়ে রে বাবা, মুখের ভাষা শুনে আমার গা বিড় করে উঠছে। সৌরভী বলল, যা বাল গায়ে পানি ঢালকে, তাহলে বীর করা কমবে। সৌরভী ভেঙচি কাটলো সাদিয়াকে। সাদিয়া জিহ্বা বের করে ভেঙালো। নুসরাত বলল, এই থাম তোরা, ওটা আবালটা না? সৌরভী জহুরি নজরে তাকালো। সৌরভী দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই তারে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন এখান থেকে আস্ত কাছে চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্যদিকে তাকালো। নুসরাতের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দে নুসরাত কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না, কারণ মেয়েগুলো দূরে চলে গেছে। সৌরভী পরের কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করেছিল। নুসরাত পিছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে এসে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব, কিছু বললে টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা
থাকলেও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়াকে দিকে তাকিয়ে দুজনের মুখের দিকে তাকালো, তারপর আকাশ পাতাল ফাটিয়ে হু হা করে হেসে দিল। যারা নুসরাতের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাকিয়ে তাদের দেখলো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পালে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ওর আখির সাথে রিলেশন ছিল, ও আমায় বলেনি। আজ বাসায় গিয়ে আমি মেসেজ দিব। কি গো আখি, বিএফ? নুসরাত আর সৌরভী আরও এক দফা হেসে দিল সাদিয়ার এসব আউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকা গাধা হলে ছেলেটা 12 ভাতারি জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কী সব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টা দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে, তোকে না দেখলে কেউ বিশ্বাস করতো না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মোমোর ওপর ভর ছেড়ে দিল। অতিরিক্ত শক্ত হয় অজ্ঞান হয়ে গিয়েছে। মোমো, আম্মু বলে চিৎকার করে উঠল। মোমোর চিৎকার ছোট বাড়ির সবাই যে যেখানে ছিল সেখান থেকে এসে হাজির ড্রয়িং রুমে। হঠাৎ করে এমন করে চিৎকার করলো কেন মোমোর দেখার জন্য। আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলে অবাক হলো। নিজেদের অবাকতা একপাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে এসে সোফায় শুয়ে দিলেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকার দরুন আশিকও ডেলাকে তেমন একটা খেয়াল করেনি। ডেলার হাতে আশিকের হাত দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কিনা তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা তুমি ওর হাত ধরে রেখেছো কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গেছে সেখানে হেলাল সাহেব কীভাবে রিয়াক্ট করবে আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুদ্র গলায় বলল, কি বলছিস আশিক, আবার বল।